আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। আমরা পাঠ করছিলাম রক্তের ঋণ, বাংলাদেশ রক্তের ঋণ অথবা বাংলাদেশ লিগাসি অফ ব্লাড, অ্যান্থনি মার্কেন হাসের লেখা একটা বই থেকে পাঠ করছিলাম। ইতিমধ্যে আমরা সপ্তম পর্ব, সপ্তম অধ্যায় পড়ে শেষ করেছি। আজকে পাঠ করব অষ্টম অষ্টম অধ্যায়। মানে আজকে অষ্টম পর্বে অষ্টম অধ্যায় পাঠ করব। সবাই মনোযোগ দিয়ে শুনুন। এই অধ্যায়টি একটু বড়ই, মোটামুটি 40-50 মিনিট লেগে যেতে পারে। মনোযোগ সহকারে শুনেন। আর সব কটা ইয়ার লিঙ্ক, সব কটা ভিডিওর, সব কটা রিডিং এর লিঙ্ক আপনারা কমেন্টে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। ইউটিউবেও পেয়ে যাবেন। ধন্যবাদ। সবাই পাশে থাকুন, শুনতে থাকুন মনোযোগ সহকারে। পারলে হেডফোন লাগিয়ে শুনতে পারেন। ওকে। মোস্তাক এর ক্ষমতা গ্রহণ, অধ্যায় 8। মোস্তাকের ক্ষমতা গ্রহণ। আমি টয়লেটে গেলাম। সেখানে বসে পরবর্তী পরিস্থিতির জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম। খন্দকার মোশতাক আহমেদ। কি একটা দুর্দর্শ পরিকল্পনা! টয়লেটে বসে পরিকল্পনা নিজের প্রস্তুত করে নিছে আর কি। যাই হোক, সময় সকাল 7টা 30 মিনিট। একটা ট্যাঙ্ক পিছনে নিয়ে রশিদের জিপ জিপ ঢাকার আগামসিও লেনের একটি একটি বাড়ির সামনে এসে থেমে যায়। বাড়িটি খন্দকার মুস্তাক আহমেদের। বাড়িটি পুরনো ফ্যাশনের 3 তলা দালান। ছোট্ট একটু জায়গার মধ্যে আরো অধিক পুরনো বাড়ি দ্বারা ঘেরা ছিল এটি। ট্যাঙ্কের বিকট গর্জনে ইতিমধ্যে চারদিকের পাড়া প্রতিবেশী জেগে উঠেছে। শত শত মানুষ এর আগেই ডালিমের মারাত্মক বেতার ঘোষণা শুনে হকচকিত হয়ে উঠেছে। ওই অবস্থায় একটা ট্যাঙ্ক তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নাটকের পরবর্তী দৃশ্য অবলোকন করার জন্য প্রচুর লোকের ভিড় জমে গেল। সকলেই তাদের সুবিধা মতো, কেউ জানলার ফাঁকে, কেউ ছাদের উপরে, কেউ বা অন্য পথে নীরবে লক্ষ্য করছিল, কিন্তু কেউ ট্যাঙ্কের ধারে কাছেও আসতে সাহস পেল না। তখন কি আর ট্যাঙ্কের ধারে কাছে আসে? মোস্তাক তার উপরে তলার বেলকনি থেকে কামানোর ট্যাঙ্ক কামানের বিষাক্ত মুখ তার বাড়ির দিকে তাক করা দেখতে পেয়ে আঁতকে ওঠেন। মুহূর্তে মুহূর্তের মধ্যে রশিদ অত্যন্ত আলোথালো অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। হাতে একটা স্ট্যান্ড গান আর পিছনে 2জন সশস্ত্র সৈনিক। মেজর রশিদ কিন্তু তার পূর্ববর্তী 3টি আলোচনা সভায় তাকে শেখ মুজিবের স্থলাভিষিক্ত করার ব্যাপারটি মোটেই গোপন রাখেনি, কিন্তু খন্দকার মোশতাক অন্য একজন রাজনীতিককে পুরোপুরি বিশ্বাস করার মতো অতটা কাঁচা লোক নহেন। তাছাড়া ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন সামরিক অফিসারকে বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না। তালিমের বেতার ঘোষণার পর কিছুটা সময় পেরিয়ে গেছে, তার উপরে আবার ট্যাঙ্কের উপস্থিতি। সব মিলিয়ে মোশতাক অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তার মনে বিভিন্ন রকম দুশ্চিন্তা ওঠানামা করছিল। পাল্টা অভ্যুত্থানে তাকে সরিয়ে দেওয়ার পর মুশতাক 1975-এ 11 ও 12 ডিসেম্বর দুটি দীর্ঘ দীর্ঘ সাক্ষাৎকারে আমাকে ঘটনাবলীর পূর্ণ বিবরণ প্রদান করেছিলেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, ওরা আমাকে হত্যা করতে এসেছিল কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। তাদের হাতে ছিল অস্ত্র এবং তাদেরকে অত্যন্ত উত্তেজিত মনে হচ্ছিল। ওরা কি করে তা দেখার জন্য আমি ওদের হাতের দিকে তাকিয়েছিলাম। আমার দিকে তাদের বন্দুক তাক করার পরিবর্তে তারা তাদের একজনকে আমাকে সেলুট দিতে লক্ষ্য করে আমি কিছুটা হালকা বোধ করলাম। সুতরাং আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, আপনারা কি মনে করে এই পর্যন্ত এসেছেন? আর যাই হোক না কেন, মুশতাক একজন ভালো অভিনেতা। অভিনয় নাই করে গিয়ে এই পর্যায়ে আসতে পারছে। রশিদ মুস্তাককে জানায় যে সে তাকে প্রেসিডেন্টের দায়িত্বভার ভার গ্রহণের জন্য নিতে এসেছে। এর এ এ এ- এ কারণে তাকে এখন রেডিও স্টেশনে যেতেই হবে। শব্দগুলো মুস্তাকের কানে যেন মধু বর্ষণ করছিল।
তবু তার মনে একটা সন্দেহ রয়ে গিয়েছিল। তখনও রশিদকে তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি মেজরকে জিজ্ঞেস করলেন, আমরা যাব কিভাবে? আমরা কি আপনার জিপে চলে যাব, নাকি আমার গাড়িতে করে যাব? এ প্রশ্নের উদ্দেশ্য ছিল তিনি সসম্মানে তার গাড়িতে চড়ে যেতে পারবেন, না সামরিক বন্দি বন্দি হয়ে যাবেন, এটার একটা উত্তর জানা আর কি। রশিদ মুস্তাককে বলল, গাড়ির ড্রাইভারের উপর বিশ্বাস করা গেলে তারা গাড়িতেই যেতে পারেন। এখন মুস্তাক আরো একটু স্বস্তি পেলেন। তারপর মেজর মুস্তাক মেজরকে বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে, আমার সামান্য একটু কাজ বাকি আছে, তারপর আমার কাপড় চোপড় করতে হবে। তিনি বলছিলেন, আমি টয়লেটে গেলাম, সেখানে বসে পরবর্তী পরিস্থিতির জন্য মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম। টয়লেটে বসে আমি চিন্তা করার কিছুটা সময় পেয়েছিলাম। তারা সবাই গাড়ির কাছে কাছে নেমে এলেন। মোস্তাকের মনে তখনও কিছুটা সন্দেহ বিরাজ করছিল। তিনি রশিদকে আরো একটা পরীক্ষা নিচ্ছিলেন। তিনি আমাকে জানান, গাড়ির দরজা কে খুলবে এ নিয়ে কিছুটা গড়িমসি করছিলাম। ওরা যে আমাকে ফাঁকি দিচ্ছে না এ ব্যাপারে আমি নিশ্চিত হতে চাচ্ছিলাম। আমাকে যদি দরজা খুলে গাড়িতে উঠতে হয়, তাহলে এর অর্থ হবে ওরা আমাকে আসলে হত্যা করতে নিয়ে চলেছে। আর যদি দরজাটা আমাকে কেউ খুলে দেয়, তাহলে বুঝে নেব ওরা আমাকে সসম্মানে নিয়ে যাচ্ছে। সুতরাং আমি কয়েক মিনিট অপেক্ষা করলাম। সমস্যা মিটে গেল। একজন সৈন্য চৌকস ভাবে এসে তাকে চৌকস ভাবে এক সেলুট দিয়ে গাড়ির দরজা খুলে দিল এবং অত্যন্ত নম্র ভাবে আমার গাড়ির ভিতরে বসার ইঙ্গিত করলো। সন্দেহ ছুটে গেল। তিনি জানান, এটা ছিল এক আশ্চর্য নাটক। রেডিও স্টেশনে যাওয়ার পথে মোস্তাক দেখতে পেলেন শেখ মুজিবের মৃত্যুতে জনগণের মাঝে কোনো দুঃখের বহিঃপ্রকাশ নেই, কিন্তু কিছু লোককে উল্লাসে চিৎকার করতেও দেখা গেছে। রেডিও স্টেশনে পৌঁছে মোস্তাক তার মাঝে আস্থা ফিরে পেতে থাকলেও তার মনের কোনো একটা ভীতি তখনও উকি দিচ্ছিল। মেজরেরা অভ্যুত্থান ঘটিয়ে শেখ মুজিবের স্থলে তাকে বসালেও তিন বাহিনীর প্রধান আর সেনাবাহিনীর প্রতিক্রিয়া সম্বন্ধে তার মনে একটা অমীমাংসিত প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল। তিনি জানতেন যে তাদের কবজা করতে না পারা পর্যন্ত তার পুরো নিরাপত্তা নিশ্চিত হবে না। সুতরাং তিনি রশিদকে বললেন, তিন বাহিনীর প্রধানকেও এখানে নিয়ে আসতে হবে। রশিদ এটাকে একটা ভালো প্রস্তাব বলে মনে করলো। খন্দকার মোস্তাককে তাহরউদ্দিন ঠাকুরের সাথে সে ক্যান্টনমেন্টের দিকে রওনা দিল। তথ্যমন্ত্রী ঠাকুর তখন মোস্তাকের বেতার ভাষণ চূড়ান্ত কাজ চূড়ান্ত করার কাজে ব্যস্ত। ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টারে পৌঁছে রশিদ দেখতে পায় চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল কর্নেল শাফাত জামিল এবং আরো কিছু ঊর্ধ্বতন অফিসার সেখানে আলাপ করছে। সে চিফ অফ জেনারেল স্টাফকে ট্যাঙ্কের জন্য কিছু গোলাবারুদ সরবরাহ করতে অনুরোধ জানালে সে সানন্দে রাজি হয়ে যায়। খালেদ মোশাররফ রশিদকে আশ্বাস দেন যে সে তাদের হয়ে তিন বাহিনীর প্রধানের সমর্থন আদায়ে সহযোগিতা করবে। আধা ঘন্টার মধ্যে সে মেজর জেনারেল শফিউল্লাহ, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর কোমোডোর এম এম এস খানকে নিয়ে হাজির হলো। তাদের সঙ্গে সেনাবাহিনীর উপ স্টাফ প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানও এলেন। তিন বাহিনীর প্রধানকে রশিদ তাদের কৃতকর্মের সংক্ষিপ্ত বর্ণনা দেয় এবং ওই ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করে। সে তাদের বলে, আমরা দেশের বৃহত্তম স্বার্থেই তা করেছি, আপনাদের ত্যাগ করছি না, আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি না, বরং আপনাদের নেতৃত্ব চাই। আপনাদের রেডিও স্টেশনে আসুন, যা কিছু করণীয় করুন। ফারুক যেমনই ধারণা করছিল ঠিক তেমনই সত্যে পরিণত হলো। মুজিবের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে জেনারেলরা এক কাতারে এসে দাঁড়ালো। এই পরিস্থিতিটা কেউ মেজরদের বিরুদ্ধে কোনো কোনো পদক্ষেপ গ্রহণ করার সাহস পেল না। পরের পরিস্থিতি সম্বন্ধে খন্দকার মোস্তাক আমাকে বিশদ বিবরণ দান করলেন। আমি একজন উকিল, আমি জানি কিভাবে মানুষকে ফাঁদে ফেলতে হয়। আমাকে যেহেতু দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেজন্য আমি সামরিক বাহিনীর আনুগত্য আদায় করতে চাইলাম। সুতরাং আমি জেনারেল শফিউল্লাহর দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বললাম, আমাকে বলুন, এ কাজ কি আপনি করেছেন? শফিউল্লাহ বেকায়দায় পড়ে গেল। তার সামনে শেখ মুজিবের হত্যাকাণ্ডী মেজরবৃন্দ। জীবনের ভয়ে সে পিছাতেও পারছিল না। সুতরাং সে আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমরাই তো করেছি। তারপর একে একে আমি অন্য বাহিনীর প্রধানদেরও প্রশ্ন করলাম। তারাও ঠিক একই উত্তর দিল। আমি বুঝতে পারছিলাম তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এছাড়া আর কোনো উপায় ছিল না। মোস্তাক বলে চলেন। আমি তারপর তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা আমাকে দিয়ে কি করতে চান?
তারা আমাকে বলল, আপনি দয়া করে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করুন। এখন বাংলাদেশের আপনিই একমাত্র গ্রহণযোগ্য যোগ্য ব্যক্তিত্ব। আমি তাদেরকে বললাম, আমি একজন বেসামরিক গণতন্ত্র মানা লোক। আমি ক্ষমতা গ্রহণ করতে পারি এই শর্তে, আমার সরকার হবে একটি বেসামরিক এবং গণতান্ত্রিক সরকার। আপনারা এতে মাথা ঘামাতে পারবেন না। বিশ্বাসঘাতকতা, গুপ্ত হত্যা আর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের গোড়াপত্তন, সেই সরকারকে গণতান্ত্রিক সরকারের মর্যাদা দিতে গিয়ে তিনি কি বোঝাতে চাইছিলেন তা নিয়ে প্রশ্ন করে আমি ওই পরিস্থিতিতে মুস্তাককে বিব্রত করতে চাইনি। মুস্তাক বললেন, জানালার পাশে একটি কামরায় চুপি চুপি আলাপ করতে চলে গেল। আধ ঘন্টা পরে তারা ফিরে এসে তাদের সম্মতি জ্ঞাপন করলো। তারপর তিনি একে একে সবাইকে সরকারের প্রতি আনুগত্য স্বীকার করিয়ে বেতারে প্রচার করিয়ে দেন। 11টা 15 মিনিটে যখন তিনি তার নিজের ভাষণ প্রচার করেন, তখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। মেজররা তাকে প্রেসিডেন্ট বানালেও তিনি তাদের ক্রীড়নক বা খেলার সামগ্রী হতে চাননি। প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ তার প্রথম বেতার ভাষণে তিনি শেখ মুজিবের সমালোচনা করেন এবং সস্তা জনপ্রিয়তা লাভের জন্য জনগণের উদ্দেশ্যে কিছু প্রতারণামূলক বাণী উচ্চারণ করেন। তিনি তিনি এই হত্যার অভ্যুত্থানকে ঐতিহাসিক প্রয়োজনে করা হয়েছে বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, সকলেই এই শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছিল, কিন্তু প্রচলিত নিয়মে পরিবর্তন সম্ভব ছিল না বলেই সরকার পরিবর্তনে সেনাবাহিনী এগিয়ে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছিল। সেনাবাহিনী জনগণের জন্য সুযোগের স্বর্ণদ্বার খুলে দিয়েছে। মুস্তাক দ্ব্যর্থহীন ভাষায় এ প্রতিজ্ঞা করেন যে এই সরকার কখনো কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা সামাজিক অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। কিন্তু তিনি সত্যের অপলাপ করেছিলেন, কারণ হত্যার মতো জঘন্যতম অপরাধের সঙ্গে তিনি আপোষ করে চলেছিলেন। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়ার ব্যাপারে খন্দকার মুস্তাক জনগণের সাঠতার সঠতার পরিচয় দেন। ডালিম ঘোষণায় ডালিমের ঘোষণায় ওই দিন সকালবেলায় প্রত্যেকে বিশ্বাস করে নিয়েছিল যে বাংলাদেশ এখন থেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে বিবেচিত হবে। ফারুক রশিদ দুজনেই তা চাচ্ছিল। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র রূপে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার নামে শেষ পর্যন্ত জনগণকে ঠকানোর দোষে মোস্তাক নিজেই দোষী। ওই দিন সকালবেলায় ডালিমের বেতার ভাষণ থেকে প্রত্যেকে ধারণা করেছিল যে বাংলাদেশ এখন থেকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়ে গেছে। ফারুক আর রশিদের ঠিক এরকমই ইচ্ছা ছিল, কিন্তু মোস্তাক তার মনে অন্য চিন্তা লুকিয়ে রেখেছিলেন। তিনি দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রটি পাল্টাতে চাইলেন না, কিন্তু ওই মুহূর্তে তিনি অত্যন্ত সুচতুর ভাবে ওই অপ্রিয় সিদ্ধান্ত জনগণের কাছে ঘোষণা করা থেকে বিরত রইলেন। এর পরিবর্তে তিনি প্রত্যেককে বোকা বানিয়ে তার ভাষণের শুরুতে আল্লাহর নামটি জুড়ে দেন এবং বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করেন। তার ভাষণের আগাগোড়ায় বিভ্রান্তি আর প্রতারণার ছাপ ছিল। ভাষণের পরে 85 ভাগ মুসলমান অধ্যুষিত দেশের জনগণের মনে একটা ধারণা জন্ম নিল যে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতে যাচ্ছে। তিক্ত সত্যটির পরে তারা জেনে ফেলেছিল বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়নি। শেখ মুজিবের আন্তর্জাতিক অঙ্গীকার আর তার অভ্যন্তরীণ উদ্দেশ্য সাধনের ঘোষণা অপরিবর্তিত থেকে যায়। মোট কথা, প্রেসিডেন্ট মুশতাক আহমেদ আওয়ামী লীগের ঐতিহ্য বহন করে চলেছিলেন, কিন্তু ততক্ষণ করে নিয়েছিলেন। এ ব্যাপারে অভিযোগ তোলার আর কোনো সময় ছিল না। বাংলাদেশি সম্প্রদায়ের একটা ভালো অংশ ব্রিটেনে বসবাস করে। ব্রিটেনবাসী বাংলাদেশিদের মধ্যে খন্দকার মুস্তাকের ভাষণ একটা সাংঘাতিক বিভ্রান্তি সৃষ্টি করে। ডালিমের প্রথম ঘোষণায় বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করার কথা শুনে সেখানকার ধার্মিক মুসলমানরা অত্যন্ত উল্লসিত হয়ে ওঠে। কিন্তু খন্দকার মুস্তাক এর বেতার ভাষণের মূল বিষয়টি জানার পর তারা নিতান্তই হতাশ হয়ে পড়ে। ভাষণের ব্যাখ্যা চেয়ে শত শত টেলিফোন কল লন্ডনের বাংলাদেশি দূতাবাসকে অতিষ্ঠ করে তোলে। তাদের একজন ডেপুটি হাই কমিশনার ফারুক চৌধুরী কে জিজ্ঞেস করে, বাংলাদেশ কি ইসলামী প্রজাতন্ত্র পরিণত হয়েছে নাকি হয়নি? ডেপুটি হাই কমিশনার জানায়, তা ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়নি। তখন অত্যন্ত দুঃখ করে ওই লোকটি বলে, এটাই যদি হবে তবে আপনারা কেন শেখ মুজিবকে হত্যা করেছেন? মোস্তাকের বিভ্রান্তিকর ভাষণে বাংলাদেশিরাই কেবল বিব্রত হয়নি, দেশটির ইসলামী প্রজাতন্ত্র রূপে ঘোষণা দেওয়ার প্রশ্নে সৌদি আরবও বিব্রত বোধ করে। তারা বাংলাদেশের জনগণের জন্য বহুবার শুভেচ্ছা বাণী পাঠালেও প্রায় 3.5 বছর ধরে বাংলাদেশ সরকারের স্বীকৃতি দান
স্থগিত রাখে, কারণ তাদের ধারণা ছিল মুসলমান জনগণের জন্য একটি ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া উচিত। বিচারপতি আবু ছাইদ চৌধুরী বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, তিনি পরে শেখ মুজিবের ভ্রাম্যমাণ দূত হিসেবে নিয়োজিত হয়েছিলেন। তার সঙ্গে 1974 সালের জানুয়ারি মাসে বাদশাহ ফয়সালের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার আলোকে তিনি আমাকে সৌদি আরবের অবস্থানের ব্যাখ্যা দেন। বিচারপতি আবু ছাইদ চৌধুরীর মতো ধর্ম নিরপেক্ষতা সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের আর্টিকেলে কি বোঝানো হয়েছে তার ব্যাখ্যা জানতে চেয়েছিলেন বাদশাহ ফয়সাল। তিনি এমন ভাবে বিষয়টি বর্ণনা করলেন যা বাদশাহ সুলাইমানকে অভিভূত করতে পারত। আমি বাদশাহকে বলেছিলাম, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন সময় এই বিশেষ আর্টিকেলের সূত্র ধরে বলেছি, এতে ধর্মহীনতা বোঝানো হয়নি। এর মানে এই যে বিভিন্ন ধর্মে বিশ্বাসী সকল লোককে রাষ্ট্রীয় ব্যাপারে সমান অধিকার দেওয়া হবে। তারা তারা তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে পারবে এবং তাদের জীবনযাত্রার সমান অধিকার দেওয়া হবে। যেহেতু কেবল একটা ক্ষুদ্র জনগোষ্ঠী ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী, অতএব রাজ রাজন অতএব রাজন আপনি বাংলাদেশের ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ধরে নিতে পারেন। বিচারপতি চৌধুরী বলে যেতে লাগলেন, ক্ষণিকের জন্য মনে হয়েছিল যে বাদশাহ ফয়সল বুঝি আমার যুক্তিতে প্রভাবান্বিত হয়েছেন, কিন্তু পরক্ষণে তিনি বললেন, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা কথাটি বাদ দিয়ে দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করলে তিনি খুশি হবেন। তিনি অন্য একটা আর্টিকেলের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে বলেন যে সংখ্যালঘুদের উপর কোনো প্রকার উৎপীড়ন করা হবে না, বাক্যটি তাদের সুরক্ষার জন্য যথেষ্ট। বাদশাহ ফয়সালকে বোকা বানানো সম্ভব হলো না, তিনি ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করতে সম্মত হলেন না। কিন্তু বাদশাহ খালেদের নেতৃত্বে সৌদি আরব যখন শুনতে পেল শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এবং দেশটিকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে, তখন তারা বাংলাদেশের জন্য বহুদিনের অস্বীকৃতি স্বীকৃতি নিয়ে এগিয়ে আসেন। বিচারপতি চৌধুরী মুস্তাকের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কি ধরনের বাক্য জালের সৃষ্টি করে তা আদায় করেছিলেন সে সে আমার জানা নেই। তবে এটা সত্যি যে নতুন প্রেসিডেন্ট দেশটির ধর্মনিরপেক্ষ চরিত্রের কোনো পরিবর্তন করতে সক্ষম সাধন মানে পরিবর্তন সাধন করেননি। খন্দকার মুশতাক তার পরিকল্পনার মতো কাজ চালিয়ে যেতে লাগলেন। প্রথমে তিনি সামরিক শাসন জারি করে সারা দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ নির্দেশ প্রদান করেন। কিন্তু তাহলে কি হলো? এখানেও তিনি সাধারণ মানুষের ধার্মিক চেতনা একটু রস লাগানোর ব্যবস্থা করলেন। তিনি একটুখানি কষ্ট স্বীকার করে হলেও শুক্রবারে জুমার নামাজ আদায় করার সুযোগের জন্য 3 ঘন্টা সময় কারফিউ শিথিল করেন। তারপর তিনি একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেন, 10 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রী পরিষদ গঠন করেন। এতে শেখ মুজিবুর ঘনিষ্ঠ লোকদের বাদ দেন। নতুনদের মধ্যে ছিলেন বিচারপতি আবু সাউদ চৌধুরী আর ডক্টর মল্লিক। ডক্টর মল্লিক ফারুকের মামা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ডক্টর মল্লিক অর্থমন্ত্রী নিয়োগ করা হয়। নতুন প্রেসিডেন্ট শেখ মুজিবের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী কয়েকজনকে বরখাস্ত করেন এবং তাদের তাদের বদলির তালিকায় নিক্ষেপ করেন। মোস্তাক গাজী, গোলাম মোস্তফা, তার আব্দুস সামাদ আজাদ সহ অনেক রাজনীতিবিদদের আটক করেন। তিনি রাষ্ট্রযুদ্ধের সঙ্গে মিলিত হন। সংবাদ, রেডিও, টেলিভিশন নতুন শাসনের গুণগানে মত্ত হয়ে ওঠে। কালাবদলের জন্য চাটুকারদের কোনো পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়নি। মুস্তাক কালাবদলের জন্য চাটুকারের কোনো পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়নি। মুস্তাক আহমেদকে অভিনন্দন জানার জন্য প্রেসিডেন্ট ভবনে চাটুকারদের ভিড় জমে ওঠে। এমনকি যে কোনো একজন মেজর পেলেও তাকে অভিনন্দিত করতে ওরা ছাড়তো না। অভিনন্দন বাণী সম্বলিত টেলিগ্রাম আর পত্রাদি চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে আসতে শুরু করলো। শেখ মুজিবের জন্য এক ফোঁটা চোখের পানিও কেউ ফেললো না। মৌলানা ভাসানী কয়েক মাস আগেই শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লবের প্রতি তার সর্বাত্মক সমর্থনের কথা ব্যক্ত করেছিলেন। এখনো তিনি সময় ক্ষেপণ না করে খন্দকার মুস্তাকের সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ আব্দুল সুলতানও তার প্রতি আনুগত্য স্বীকার করেন। ঢাকার ধানমন্ডিতে সংঘটিত হত্যাযজ্ঞের প্রমাণিত প্রমাণাদি মুছে ফেলার জন্য খন্দকার মুস্তাক অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। শেখ মুজিব, শের নিয়াবাত আর শেখ মুনির পরিবারের সবাইকে নীরবে বনানীর গোরস্থানে কবর কবরস্থ করার জন্য বন্দোবস্ত করা হয়। কেবল শেখ মুজিবের লাশটি একটি বিমান বাহিনী হেলিকপ্টার করে তার নিজ গ্রাম টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানকার
তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। ব্রিগেডিয়ার মঞ্জুরের মতে অভ্যুত্থান আর তার কথার আর তার হত্যার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসী মিলে শেখ মুজিবের পৈতৃক বাড়ি লুট করে। বাহ, কি সুন্দর একটা ব্যাপার! সম্ভবত এটাই তার সর্বশেষ অবমাননা। খন্দকার মুস্তাক আহমেদ প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত করে এবং রশিদ সেনা সদরে ফিরে গিয়ে যোগদান করতে চাইলে তাদের যোগদান করতে দেওয়া হলো না। সামরিক কমান্ডাররা তাদের ভয় পাচ্ছিল। খন্দকার মুস্তাক এই সমস্যার সমাধান করেন। তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি দুই মেজরকে সার্বক্ষণিক ভাবে তার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে থাকার ব্যবস্থা করে দেন। শেখ মুজিবকে উৎখাতের ব্যাপারে খন্দকার মুস্তাক মেজরদের ইন্ধন জুগিয়েছিলেন। এখন আবার তিনি তাদের সুরক্ষার বন্দোবস্ত করলেন, কিন্তু এত সব করেও তার পূর্বসূরীদের মতো তিনিও মূলত সকল সামরিক বিষয়দের প্রতি অবিশ্বাস আর অপছন্দ মনে দৃঢ়ভাবে পোষণ করতেন। তিনি নিজেও একজন গোঁড়া আওয়ামী লীগার ছিলেন। তিনি পাকিস্তানি সামরিক শাসকদের হাতে নির্যাতিত হয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করার জন্য তিনি সামরিক সামরিক বাহিনীর ঊর্ধ্বে বেসামরিক কর্তৃপক্ষ কর্তৃক পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চালান। মুস্তাক 83 দিনের শাসনকালে তিনি সামরিক বাহিনীকে তলিয়ে দেওয়ার জন্য নিবিষ্ট চিত্তে চেষ্টা করেন, কিন্তু তাকে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি ছিল সেনাবাহিনীর স্টাফ প্রদানের পদটি নিয়ে। রশিদ আর ফারুক সেনাবাহিনী প্রধানের গুরুত্বপূর্ণ পদটি মেজর জেনারেল শফিউল্লাহর পরিবর্তে মেজর জেনারেল জেনারেল জিয়াউর রহমানকে স্থলাভিষিক্ত করতে চাচ্ছিল। পরে মুশতাকের সমর্থন না থাকলেও তারা তাদের পছন্দ মতো বিমান বাহিনীর প্রধান হিসেবে অন্য একজনকে নিয়ে আসে। এই লোকটির নাম গ্রুপ ক্যাপ্টেন তোয়াব। তোয়াব কলকাতা প্রবাসী মুজিবনগর সরকারের একজন ঊর্ধ্বতন বিমান বাহিনীর অফিসার হিসেবে কাজ করে। তোয়াব ওই সময় অবসর গ্রহণ করে তার জার্মান বংশোদ্ভূত স্ত্রীকে নিয়ে মিউনিখে বসবাস করছিল। রশিদ তাকে নিয়ে আসার জন্য জার্মানিতে যায়। মোস্তাক দুটি কারণে জেনারেল জিয়াকে সেনাবাহিনীর স্টাফ প্রধান হিসেবে নিয়োগ করতে অনীহা পোষণ করেছিলেন। প্রথম কারণ ছিল জিয়ার প্রতি তার অবিশ্বাস। দ্বিতীয়, অন্য সিনিয়র আর্মি অফিসারদের ব্যতিক্রম হিসেবে জিয়া তার সৈনিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এটাই ছিল মুস্তাকের জন্য একটা অসহনীয় ব্যাপার, কারণ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই ধরনের কমান্ডারকে অবশ্যই একজন সম্ভাব্য বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করতে হবে। সুতরাং তিনি তার পক্ষে সর্বোৎকৃষ্ট পন্থাটাই অবলম্বন করেন। তিনি জিয়াকে সেনাবাহিনীর স্টাফ প্রধান স্টাফ প্রধান নিয়োগ করলেন, কিন্তু সঠিকভাবে সুদৃঢ় রাখার তার অবস্থান সঠিকভাবে সুদৃঢ় রাখার বন্দোবস্ত করে নিলেন। তিনি তাকে নিজের বাছাই করা একজনকে দিয়ে জিয়ার কার্যকারিতা চুল্লিতে ওঠানোর ব্যবস্থা করলেন। রশিদ সেনাবাহিনীর সকল ব্যাপারে প্রেসিডেন্টকে উপদেশ প্রদানের কথা, কিন্তু তিনি রশিদকে না জানিয়ে তিন বাহিনীর প্রধানের উপর কর্তৃত্ব করার জন্য একটি পদ সৃষ্টি করেন। ওই পদের নাম ছিল ডিফেন্স স্টাফ প্রধান। ডিফেন্স স্টাফ প্রধান হিসেবে তিনি বাংলাদেশের রাইফেলস এর মহাপরিচালক মেজর জেনারেল খলিলুর রহমানকে নিয়োগ করেন। মেজর জেনারেল এরশাদ তখন ভারতের একটা স্টাফ কোর্সে নিয়োজিত। তাকে 4 মাসের মধ্যে দ্বিতীয় প্রমোশন দিয়ে জিয়ার ডেপুটি নিয়োগ করা হয়। পদোন্নতির দিক দিয়ে জিয়ার প্রতিদ্বন্দ্বী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের জিয়ার অধীনস্থ চিফ অব জেনারেল স্টাফ হিসেবে রাখা হলো। এই সকলের ঊর্ধ্বে পাপা টাইগার বলে পরিচিত জেনারেল এম এ জি উসমানী তার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে স্থাপন করলেন। উসমানী ছিলেন বেঙ্গল রেজিমেন্টের কর্নেল ইন চিফ এবং তাকে তিনি সবচাইতে বেশি বিশ্বাস করতেন বলে প্রতীয়মান হতো। প্রকৃতপক্ষে মোস্তাক উল্টা পথেই চলছিলেন। তার কার্যকলাপের স্মৃতিচারণ করতে গিয়ে অত্যন্ত দুঃখ করে ব্রিগেডিয়ার মঞ্জুর পরে আমাকে বলেছিল, প্রতিরক্ষা বাহিনীর প্রতি দুর্ব্যবহারের দিক দিয়ে মোস্তাক শেখ মুজিবকে ছাড়িয়ে গেছিল। তিনি ছিলেন চতুর ও ধূর্ত। তিনি একজনকে আরেকজনের পিছনে লাগিয়ে রাখতেন, এমনকি সরকারি আমলাদেরও সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়েছিলেন। এ সময় জেনারেল জিয়া উপস্থিত ছিলেন। তিনি তার কথার সঙ্গে মাথা নেড়ে সায় দিচ্ছিলেন। 26শে সেপ্টেম্বর মোস্তাক এক অর্ডিন্যান্স জারির মাধ্যমে শেখ মুজিবের হত্যাকারীদের
কে তাদের কৃত অপরাধ থেকে অব্যাহতি প্রদান করেন। এই অধ্যাদেশটি বাংলাদেশের রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে দি ইনডেমনিটি অর্ডিন্যান্স 1975-এর একটি অসাধারণ গেজেট নোটিশে প্রকাশ করা হয়, কিন্তু পত্র পত্রিকায় স্বাভাবিকভাবে প্রচার করা হয়নি, কারণ পত্র পত্রিকায় এই খবর প্রকাশ হয়ে গেলে জনসাধারণের মাঝে এক প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারত। এই গোপন আইনটির মাধ্যমে মেজরদের সকল প্রকার অপরাধকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেওয়া হলো। কেবল তাই নহে, 15ই আগস্টের অভ্যুত্থানের সঙ্গে জড়িত পরিকল্পনা, কুমন্ত্রণা, হত্যা ইত্যাদি সকল কাজের জন্য মেজর বৃন্দা এবং তাদের সংশ্লিষ্ট লোকজনকে বেকসুর মাফ করে দেওয়া হলো। আর যারা এই নতুন দেশের প্রতিষ্ঠাতা, একটা জাতির জনক, আর তার পরিবারের 21 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করে তাদের জন্য গোপনে ক্ষমা ঘোষণা আসলেই উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। খন্দকার মোশতাক যেভাবে শেখ মুজিবের বুকের তাজা রক্তের উপর দিয়ে খালি পায়ে হেঁটে এসে গদিতে বসেন, সে অবস্থায় অবশ্য কেউই প্রত্যাশা করেনি তিনি শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষমা করে দেওয়া স্পষ্টতই একটা আলাদা ব্যাপার। আমাকে পরে বলা হয়েছিল কেবল রশিদ আর ফারুকই এই আইনটির প্রয়োজনীয়তা অনুভব করেনি। খুব তার্কিক মুস্তাক নিজেও নিজেও তার চলার পিচ্ছিল পথে একটা ছোট্ট খুঁটি হিসেবে এই কর্মটির প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি তো বেশ সুচতুর ভাবেই অনেককে নিরাপত্তা সনদ প্রদান করলেন, কিন্তু তিনি তার নিজের জন্য নিরাপত্তা সনদে স্বাক্ষর করেছিলেন কিনা তা আমার জানা নেই। তবে নিশ্চিত সত্য যে এই অধ্যাদেশের শর্তগুলো ওই কর্মকে নিয়মানুগ করতে গিয়ে ব্যাপক পরিস্থিতির সৃষ্টি করে। হত্যাকারীদের ক্ষমা ঘোষণা, ফারুক আর রশিদকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট কর্নেলের উন্নীতকরণ, এবং সর্বোপরি 3রা অক্টোবর এক বেতার ভাষণে তাদেরকে সেনাবাহিনীর সূর্য সন্তান বলে প্রশংসায় যে বন্যা বইয়ে দেন, তাদের সেনাবাহিনীর মনোবল আর শৃঙ্খলা ভয়ঙ্কর প্রভাব ফেলে। পরিষ্কার প্রতিষ্ঠিত হয়ে গেলে বিদ্রোহ, ধ্বংসা, হত্যা সেনাবাহিনী অফিসার আর জওয়ানদের জন্য অনুমোদনযোগ্য। তারা কেবল ধরা না পড়লেই হলো। এসব কারণেই পরবর্তীতে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান আর 7 বছর পরে চট্টগ্রামের জেনারেল জিয়াউর রহমানের হত্যাও সংঘটিত হয়। প্রথম বেতার ভাষণে খন্দকার মোশতাক অনেক লম্বা লম্বা বুলি আড়ালেও গদিতে আসার 10 দিনের মধ্যেই তার তেমন কোনো অবদান ছিল না বললেই চলে। তবে একটা অবদান অবশ্যই উল্লেখযোগ্য, তিনি পরিহিত কালো নেহরু টুপিকেও জাতীয় মাথার পোশাক হিসেবে ঘোষণা দেন। সে যাক, এই সময়ের মধ্যে মোশতাক রাজনৈতিক ক্ষেত্রে তার সম্ভাবনা সকল প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার ধূর্ত ও ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করে। তিনি হিসাব কষে দেখলেন আসল হুমকি সেনাবাহিনীকে বাদ দিলে আসছে তারই পুরনো পার্টি আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিরোধী দলীয় শক্তি হিসেবে গড়ে উঠতে পারে বলে তিনি মনে করলেন। সুতরাং যখনই তিনি বুঝতে পারলেন দেশ শেখ মুজিবের হত্যাকে গ্রহণ করে নিয়েছে, তখনই আর বিলম্ব না করে মুজিবনগর সরকারের 4 জন বিখ্যাত ব্যক্তিত্বকে পাকড়াও করার জন্য বন্দোবস্ত পাকা করে ফেললেন। ওই 4 জন হচ্ছেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী এবং কামরুজ্জামান। এখানে আবারও মোস্তাক আহমেদ তার সহজ চাতুরের আশ্রয় নিলেন, যাতে করে জনগণের আক্রোশে তার উপর নিবন্ধিত না হয়। মনসুর আলী তখনও প্রধানমন্ত্রী, তাকে বঙ্গভবনে ডেকে পাঠানো হলো। খন্দকার মুস্তাক সেখানে তাকে উচ্ছ্বাস ভরে গ্রহণ করেন। অথচ টেলিভিশনেও যখন এই উচ্ছ্বাস ভরা আন্তরিক ছবি জনগণকে দেখানো হচ্ছে, তখন বেচারা মনসুর আলীকে ঠেলে সংগোপনে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কি দুর্দর্শ! সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান আর তাজউদ্দিন আহমেদ এর ভাগ্যও তাই ঘটলো। এই 4 নেতা জেলে থেকে আকস্মিক ভাবে ষড়যন্ত্রের শিকার হয়। এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে মাত্র 2 মাস পরে এই জেলখানার ভিতরেই তাদের পৈশাচিক ভাবে খুন করা হয়। খুন করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফারুক বলে বলে যে শেখ মুজিবকে ওরা যেভাবে উৎখাত করেছে, সেভাবে খন্দকার মোস্তাকও তো উৎখাত হতে পারে। এই অবস্থায় ভারতের সহায়তায় কোনো পাল্টা অভ্যুত্থান ঘটে গেলে জেলের 4 নেতার যে কোনো একজনকে টেনে এনে পাল্টা সরকার গঠনের ব্যবস্থা করা হবে। সুতরাং তাদের সরিয়ে ফেলার ব্যবস্থা করাটাই ওদের জন্য নিরাপদ মনে করে। খন্দকার মুস্তাক তার গ্রামের বাড়ি দোষপাড়ায় বেড়াতে গেলে ফারুক আর রশিদ মিলে এই পরিকল্পনা করে। ওরা একমত হয় যে মুস্তাককে হত্যা করা হলে কিংবা একটা পাল্টা অভ্যুত্থান ঘটলে অবিলম্বে দুটো কাজ করতে হবে।
প্রথম কাজ হবে প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়ামকে সরকারের শূন্যতা পূরণের জন্য সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়াতে হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট ভবন থেকে জল্লাদ বাহিনী বাহিনী দ্রুত কেন্দ্রীয় কারাগারে ছুটে গিয়ে তাজউদ্দিন, সৈয়দ নজরুল, মনসুর আলী আর কামরুজ্জামানকে হত্যা করবে। হত্যা করার কাজটি দেওয়া হলো ফারুকের 3 থেকে 5 সদস্যের একটি জল্লাদ বাহিনীর উপর। ওরা এই ধরনের কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। এই এই এইটি ছিল রিসালদার মুসলিউদ্দিনের একটি দল। এরাই 15ই আগস্ট শেখ ফজলুল হক মনিকে খতম করে এসেছিল। এইভাবে অত্যন্ত ঠান্ডা মাথায় পৈশাচিক নরহত্যার জঘন্য পরিকল্পনাটি চূড়ান্ত করা হয়। তাৎক্ষণিক পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল যেন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ফারুক ফারুক মত প্রকাশ করে তার কথাই সত্য পরিণত হয়েছিল। 3রা নভেম্বর খালিদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান পরিচালনা করলে ওই জঘন্য পৈশাচিক পরিকল্পনাটি জঘন্য পরিণতির মানুষের স্বয়ংক্রিয় উপায়ে কার্যকরী করা হয়। 6 সেপ্টেম্বর 1975 সাল, এই বর্তমানে কি সেপ্টেম্বর মাস চলে গেল, অক্টোবর মাস চলে আসছে, দেখ 6 সেপ্টেম্বর 1975 সাল শেখ মুজিবের হত্যার পর মাত্র 3টি সপ্তাহ অতিবাহিত হয়েছে। একজন অতিশয় পরিক্রমা মধ্যবয়সী বাঙালি, অত্যন্ত চমৎকার একেবারে নিখুঁত সিল্কের আচ্ছাদন আর সাদা চুড়িদার পায়জামা পরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে লন্ডনে এসে পৌঁছেছে। নাইট নাইটস ব্রিজের এক অত্যন্ত ব্যয়বহুল হোটেলে তার আস্তানা। টাকাটা তার কাছে কোনো ব্যাপারই না। নাম তার মাহমুদ আলী। সে এক বিশেষ মিশনে লন্ডনে এসেছে। তার নিশ্চিত বিশ্বাস বিজয়ের মালা তার গলায় পড়তে বাধ্য। কাজটা হলো বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে দেওয়া, পাকিস্তানকে পুনঃ একত্রীকরণ। প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বিশেষ দূত মাহমুদ আলী বাংলাদেশের নতুন শাসকের সঙ্গে যোগ যোগসূত্র স্থাপন করার উদ্দেশ্যে এখানে তার আগমন। 1971 সালের ডিসেম্বরে শেখ মুজিবকে পাকিস্তানের জেলখানা থেকে মুক্তি দেওয়ার সময় মিস্টার ভুট্টো তার কাছে যে প্রস্তাব রেখেছিল, পাকিস্তানের সঙ্গে সেই বিশেষ লিঙ্ক রক্ষার ব্যাপারে খন্দকার মোস্তাক আহমেদ কতটা অগ্রগামী তা যাচাই করাই ছিল তার বিশেষ দায়িত্ব। মাহমুদ আলীর পরিকল্পনা তার তার গুরু মিস্টার ভুট্টোর চিন্তা ভাবনাকেও ছাড়িয়ে গিয়েছিল। আমার সঙ্গে ওই হোটেলে এক সাক্ষাৎকারে সে বলেছিল, বাংলাদেশের জাতীয় বিষয়বস্তুর অবশ্যই বিলুপ্তি ঘটাতে হবে। একজন পুরনো মুসলিম লীগার হিসেবে পাকিস্তানে বসবাসকারী অন্যান্য বাঙালিদের মতো মাহমুদ আলীও বাংলাদেশের অস্তিত্বকে মেনে নিতে পারেনি। সে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত ঘটানোর জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছিল। সে অত্যন্ত নিষ্ঠা ভরে পাকিস্তানের পুনঃ একত্রীকরণের জন্য সম্ভব সবকিছু করেছিল। 4 বছর ধরে জোকের মতো লেগে থেকে তার তার মতে সে আসল কার্যসিদ্ধির প্রকৃত সময় পেয়ে গেছিল। সে বিরামহীন ভাবে ঢাকার সঙ্গে টেলিফোন যোগাযোগ করে চলছিল এবং অত্যন্ত ধৈর্য সহকারে মহত্তম সংবাদটি পাওয়ার প্রত্যাশায় প্রহর গুনছিল। মাহমুদ আলীর এত বেশি আনন্দের অবশ্য কারণও ছিল। খন্দকার মোস্তাকের পররাষ্ট্রনীতি পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাইদ চৌধুরীর বিশেষ বিশেষ কিছু মন্তব্য, বিশেষ দূত হিসেবে পীর মুসলিউদ্দিন দুদু মিয়াকে পাকিস্তানে প্রেরণ, পাকিস্তানে হানাদার বাহিনীর কোলাবোরেটর শফিউল আজম, তোবারক হোসেন, সালাউদ্দিন, এবিএস সফদর এর মতো লোককে সরকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদে স্থাপন ইত্যাদি বিষয়ে মাহমুদ আলীকে অনুপ্রাণিত করার ব্যাপার তো বটেই। আর সেজন্য সে পাকিস্তান কোন একত্রীকরণের মহান কর্মে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। মাহমুদ আলী আমাকে বলেছিল, খন্দকার মুস্তাক তার অপক্বতার জন্য দেশটাতে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিতে ব্যর্থ হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুস্তাক 1971 ডিসেম্বর যে পট পরিবর্তন তা পট পরিবর্তন ঘটে তা উল্টে দেবে। সুতরাং সে কিছু মধ্যস্থতাকারীর সাহায্যে মুস্তাকের নিকট একটা কনফেডারেশন গঠনের প্রস্তাব করেন। এইটি তার মতে বাংলাদেশ বাংলাদেশ আর পাকিস্তানকে এক নামে এক পতাকা তোলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে। অন্যান্য সম্পর্কাদির বিষয়ে বিবরণ করে সুবিধাজনক পর্যায়ে সঠিক করা যাবে বলে মত প্রকাশ করে। মাহমুদ আলী অত্যন্ত আস্থা ভরে বলেছিল, আমি খন্দকার মুস্তাককে বলেছিলাম, অপেক্ষা করতে হলে গেলে বিপদ চলে আসতে পারে, এখনই কাজটা করে নেওয়া উচিত। আমি তার কাছে থেকে যা চেয়েছিলাম তা হচ্ছে কেবল এ ব্যাপারে তার সম্মতির ঘোষণা। বিস্তারিত দিক পাশ পরে ঠিকঠাক করা যাবে।
আমি মাহমুদ আলীকে জিজ্ঞেস করেছিলাম সে কি আসলেই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে 1971 সালের বাঙালিরা তাদের কলিজায় চিরদিন বেঁধে থাকার মতো এক চমৎকার অভিজ্ঞতার শিকার হয়েছিল। তারপরেও কি পাকিস্তান ফিরে যেতে চাইবে? তারা পাকিস্তান ফিরে যেতে চাইবে? তাছাড়া আরো বিবেচনার বিষয় অত্যন্ত উজ্জ্বলভাবে বিরাজ করছে। কনফেডারেশন গঠন করা হলে সর্বশক্তির উৎস হিসেবে একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ সৃষ্টির ব্যাপারটা অত্যন্ত সুস্পষ্ট। সেই ক্ষেত্রে হয় ভুট্টোকে না হয় মুস্তাককে সর্বশক্তির উৎস থেকে সরে দাঁড়াতে হবে, কিন্তু দুজনের কেউই এই কাজটি করতে চাইবে না। বড়ই মজাদার ওই উৎসের জায়গা। আরো দুজনের বহু ছল বল আর কৌশলের মাধ্যমে ওই অভিষ্ট লক্ষ্যে এসে পৌঁছে গেছেন। মাহমুদ আলী স্বীকার করেছিল যে আসলে ভুট্টোই পাকিস্তানের পুনঃ একত্রিতকরণের পথে বিরাট বাধা। ভুট্টোদের আসলে এ ধরনের কোনো একত্রিতকরণের কোনো ধারণা মনে ছিল না। মাহমুদ আলী যে সময় লন্ডনে আমার সঙ্গে এই আলাপে রত, সেই সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজিজ আহমেদ নিউ ইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি সেশনে তার বাঙালি প্রতিপক্ষকে বলছে যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক প্রত্যাশা করে, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের যা হতে পারে, কিন্তু এর বেশি কিছু নয়। বিচারপতি চৌধুরীর মতে আজিজ আহমেদ বলেছিল, কিছু অতি উৎসাহী ব্যক্তি রয়ে গেছে যারা অনেক কিছু পেতে চায়, কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করছি না, তাদেরকে বাধা দিয়ে রাখতে হবে। মাহমুদ আলী দীর্ঘ 3 সপ্তাহ ধরে লন্ডনে বসে অপেক্ষা করছিল কখন সেই সাংঘাতিক ঘোষণাটি ঢাকা থেকে চলে আসে, কিন্তু তা আর কখনো এলো না। স্পষ্টতই বাংলাদেশের থেকে কেউ তাকে ওইভাবে লটকিয়ে রেখেছিল। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিতে মোস্তাক কখনোই সাহস পাননি। মোস্তাক খন্দকার মোস্তাক এমন কিছু একটা করতে চাইলে মেজর ফারুক আর রশিদ তার সঙ্গে খুন করে ফেলত। আর অত্যন্ত কট্টর জাতীয় চেতনায় উদ্বুদ্ধ দুই যুবক। ফারুক আমাকে বলেছিল, কেউ যদি বাংলাদেশকে অন্য কারো হাতে তুলে দিতে চাইতো আমি সঙ্গে সঙ্গে তার মাথা উড়িয়ে দিতাম। এদিকে এদিকে দেরি হলেও চীন বাংলাদেশকে স্বীকৃতি দিল, এতে মোস্তাকের মনোবল কিছুটা চাঙ্গা হয়ে উঠল। কিন্তু তথ্যমন্ত্রী তাহিরুদ্দিন ঠাকুরের সকল প্রচার যন্ত্রকে হার মানিয়ে মোস্তাকের নীতিমালার প্রতি জনগণের ব্যাপক বিভ্রান্তি গুঞ্জরিত হতে লাগলো। একদিকে কিছু পাকিস্তানি মনোভাবাপন্ন কথাবার্তা, আর ইসলাম ইসলাম বলে চুঙ্গা গরম করার প্রয়াস। ইসলাম বলে চুঙ্গা ইসলাম বলে চুঙ্গা গরম করার প্রয়াস। অন্যদিকে শেখ মুজিবের ধর্ম নিরপেক্ষতার নীতিকে দুহাতে শক্ত করে ধরে রাখার প্রয়াস। এই বৈপরীত্যপূর্ণ অদ্ভুত দিকটি 1975 সালের 12ই সেপ্টেম্বর একটি সরকার শ্বেতপত্র তুলে ধরা হয়। সরকারি শেখ মুজিব কৃত ভুল কর্ম যেন সমাজে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে দেশের অর্থনৈতিক সমস্যাগুলি চিহ্নিত করার জন্য খন্দকার মুস্তাক একটি অর্থনৈতিক টাস্ক ফোর্স নিয়োগ করেন। এই টাস্ক ফোর্স 12 দিনের রেকর্ড রেকর্ড সময়ের মধ্যে তাদের রিপোর্ট সরকারের কাছে দাখিল করে। এতে কিছু অস্পষ্ট মোটাবলি সন্নিবেশিত করা হয় এবং শেখ মুজিবের 4টি স্তম্ভকে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর জাতীয়তাবাদ 4টি মূলনীতি বলে ধরে নিয়ে রিপোর্টের বিভিন্ন দিক ও সমাধানের বিশ্লেষণ করা হয়। ঐতিহাসিক প্রয়োজনে ক্ষমতায় এসে খন্দকার মুস্তাক সরকারের প্রথম শ্বেতপত্রে শেখ মুজিবের নীতিমালাকে জাঁকজমক ভাবে জনগণের নাকের ডগায় ঝুলিয়ে দেওয়া হয়। জনগণ হতবুদ্ধি হবে, এতে আর বিচিত্র কি আছে? এইসব দেখে মেজররা দিন দিন অধিক থেকে অধিকতর দুর্দমনীয় হয়ে উঠেছিল। তাদের মনে যাচ্ছিল, তাহলে শেখ মুজিবকে হত্যা করার কি দরকার ছিল? 3রা অক্টোবর 1975 সাল, খন্দকার মোস্তাকের আসন 50 দিনে উন্নীত হয়েছে। খন্দকার মোস্তাক জনগণের হৃত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেডিও আর টেলিভিশনে ঘোষণা করেন। অত্যন্ত সুচতুর ভাবে প্রচুর সময় হাতে রেখে তিনি ঘোষণা দেন যে 15ই আগস্ট 1976 থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, আর পার্লামেন্টারি সরকার গঠনের জন্য 28 ফেব্রুয়ারি 1977 সাল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধূর্ত রাজনৈতিক চালটি ব্যাপকভাবে সমাদৃত হয়। সকল রাজনৈতিক বন্দী মুক্তির ঘোষণাটি আরো বেশি সমাদৃত হয়। মোস্তাক সুষ্ঠুভাবে আশ্বাস দিয়েছিলেন, রাজনৈতিক বিশ্বাসের কারণে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এখন আর কোনো
আট আটকের হুলিয়া রইল না। মোস্তাক আরো একবার চরম মিথ্যার আশ্রয় নিলেন। অন্তত পক্ষে তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী আর কামরুজ্জামানের মতো চারজন প্রখ্যাত রাজনীতিবিদ কেন্দ্রীয় কারাগারে তালাবদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছিল। তাদের খুব শীঘ্রই মুক্তির কোনো সম্ভাবনা জানা ছিল না। মোস্তাক তার ভাষণে মেজরদের সেনাবাহিনীর সাহসী সূর্য সন্তান নামে আখ্যায়িত করে তাদের কাটা ঘায়ে মলম লাগানোর ফন্দি আঁকলেন। কিন্তু জনগণ তার গলা ভরা বুলি প্রত্যাখ্যান করলো। গত 7 শতাব্দ ধরে তারা শরীর সন্তানদের কেবল কলঙ্কজনক দিকগুলোই শুনে আসছিল। চাটুকার সভাসদের দল, দুর্নীতিবাজ আমলার দল, ব্যবসায়ী ব্যবসায়ী মহল সবাই শেখ মুজিবের হত্যার মাত্র কয়েক ঘন্টা পরেই যার যার কাজে বসে পড়ে। আর সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর কি। তারা আসল ক্ষমতার উৎস খুঁজে পেয়েছিল। ফারুক স্মৃতিচারণ করে বলে, টাকা বাদ দিলেও আমি লক্ষ লক্ষ ডলার 1 সপ্তাহের মধ্যে হস্তগত করতে পারতাম, কিন্তু আমি ওই বেটাদের চেহারাও দেখতে চাইনি। রশিদ নিশ্চিত করে বলে যে অভ্যুত্থানের সঙ্গে জড়িত এমন কিছু অবসরপ্রাপ্ত অফিসার প্রচুর টাকা বানিয়েছে বলে তার কাছে খবর আছে। আর্টিলারি আর ল্যান্সারের কিছু অফিসার, এমনকি জোয়ান আর এনসিও রাও বাদ যায়নি। যে যেভাবে পেরেছে দু হাতে লুটেছে। সুতরাং ফারুকের বিপ্লবী সরকারি শাসনতন্ত্র নির্মূল করার মহান অভিযান, বিশেষ করে শেখ মুজিবকে হত্যা করার আসল উদ্দেশ্য, তার মতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। ফারুক আর রশিদের আরো কিছু চিন্তার ব্যাপার ছিল। প্রথমত, মুস্তাক তাদের কথায় কান দিচ্ছিল না। তাদের যে কোনো পরামর্শ তিনি আমলাতন্ত্রের গোলক ধাঁধায় ফেলে দিতেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, কিন্তু সেগুলো নিশ্চিতভাবে নথির ভিতরে কবরস্থ হয়ে যেত। দ্বিতীয়ত, ফারুক আর রশিদকে দূরে রেখে 15ই আগস্টের অভ্যুত্থানের সকল গৌরব মোস্তাক আর তাহেরুদ্দিন ঠাকুর নিজেরাই নিতে সচেষ্ট ছিল। অথচ ফারুক আর রশিদ এই জন্য জনগণের স্বীকৃতি মনে প্রাণে কামনা করেছিল। হঠাৎই হঠাৎ করে মোস্তাক আর তাহেরুদ্দিন ঠাকুর নায়ক বনে গেল। ফারুক অভিযোগ করে ফারুক। রশিদও একমত। খন্দকার মোস্তাক আমাদের প্রতি অন্তত কিছুটা কৃতজ্ঞ থাকা উচিত ছিল, কেননা আমরাই তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য কুড়িয়ে নিয়েছিলাম। তিনি তরতাজা রাজনীতিবিদ। বিশ্বাসঘাতকতা তাদের স্বভাব স্বভাব আর রক্তে মিশে আছে। তিনি কখনো সোজা পথে চলতেন না। 10 পৃষ্ঠার এক দলিলে তাদের কৃতকর্ম আর উদ্দেশ্যকে বিধৃত করে জনগণকে জানিয়ে দিতে মনস্থ করলেন 2 মেজর। কিন্তু মোস্তাক তার প্রচারণাকে খুব সুন্দর চোখে দেখতে পারলো না। তিনি কায়দা করে পরামর্শ দিলেন, তাহিরুদ্দিন ঠাকুর মেজরদের খসড়াটি একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারবে। সুতরাং রশিদের খসড়াটি ঠাকুরকে দেওয়া হলো। যেভাবেই হোক ওই খসড়াটির উপর কাজ আর কোনোদিনই শেষ হলো না। কোন সরকারি দায়িত্ব ছাড়া মেজররা বঙ্গভবনে অবস্থান করছিল, কিন্তু মোস্তাক মেজরদের উচ্চ উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী আলোচনায় জেনারেলদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিলেন। এমনই এক অনুষ্ঠানের আয়োজন করেছেন সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল শফিউল। আলোচনা অনুষ্ঠানটি শেখ মুজিবকে হত্যার মাত্র 4 দিন পরে সেনা সদরে অনুষ্ঠিত হয়। ওই সভায় ফরমেশন কমান্ডার আর প্রিন্সিপাল স্টাফ অফিসারদেরকে ডাকা হয়েছিল। ফারুক আর রশিদ উপস্থিত। জেনারেল শফিউল্লাহ সম্মিলিত অফিসারদের অবগতির জন্য বলেন, প্রেসিডেন্ট মুস্তাক এই 2 মেজরকে পাঠিয়েছেন। ওরা শেখ মুজিবকে হত্যার কারণ ব্যাখ্যা করবে আর আমাদের তা শুনতে হবে। রশিদ আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা দিয়ে শুরু করে এবং মুস্তাককে কেন বসানো হলো তা বলতে চেষ্টা করে। আর কিছু দূর আগানোর আগেই কর্নেল শাফাত জামিল ক্রোধান্বিত কণ্ঠে তাকে থামিয়ে দেয় এবং চিৎকার করে বলতে থাকে, মুস্তাক আমার প্রেসিডেন্ট নয়, সে একজন স্বঘোষিত প্রেসিডেন্ট, সে নির্বাচিত প্রেসিডেন্ট নয়। আমি তার প্রতি আনুগত্য স্বীকার করি না। সে একজন জবরদখলকারী, ষড়যন্ত্রকারী এবং হত্যাকারী। সুযোগ এলে আমি আমি তাকে উৎখাত উৎখাত করবো। এতে উপস্থিত অফিসারদের মধ্যে ত্রাসের সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে সবার পরিসমাপ্তি ঘটে। আর তারপরে মেজরবৃন্দ আর কোনো দিন ফরমেশন কমান্ডারদের সভায় বক্তব্য না রাখলেও তাদের উপস্থিতি সেনা সদরে অনুভূত হতে থাকে।
এমনই করে খন্দকার মুস্তাক সেনাবাহিনীর শৃঙ্খলা চূড়ায় উঠিয়ে দিয়েছিলেন। চতুর্দিকে কেবল একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছিল। ওই দুই মেজর সেনাবাহিনীতে থাকলেও সেনাবাহিনীর শৃঙ্খলা আর চেইন অফ কমান্ডের বাইরে অবস্থান করছিল। মাঝে মাঝে রশিদ সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়ার অফিসে চলে আসতো এবং বিভিন্ন বিষয়াদি সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতো, এমনকি সুপারিশও প্রদান করত। একই সময়ে বেঙ্গল লঞ্চনের কমান্ডার কর্নেল মমিন তার ডিপুটির কাছ থেকে নির্দেশ পেত ফারুকের অধ্যত্ত জেনারেলদের বিব্রত করে তুলেছিল। সেপ্টেম্বরের শেষে থেকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আর কর্নেল শাফাত জামিলের ইঙ্গিতে একজন পদাতিক বাহিনীর অফিসার বঙ্গভবনে পাহারারত ল্যান্সারদেরকে, এখানে কিছু ছবি দেওয়া হয়েছে, এই যেমন এই ছবিটা, মেজরদের হাতে নিহত হওয়ার পর শেখ মুজিবুর রহমান ঢাকাস্থ নিজ বাড়ির সিঁড়ির গোড়ায় এলোপাথারি অবস্থায় পড়ে আছে, তখনও তার প্রিয় ধূমপানের পাইপটি তার হাতে শক্তভাবে ধরা ছিল। ধূমপান করতে করতে মারা যান আর কি। ধূমপানের পাইপটি তার হাতে শক্তভাবে ধরা ছিল। ঘাতকদের নিহত ঘাতকদের হাতে নিহত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি। মেজর ফারুক বেঙ্গল ল্যান্সারের উপঅধিনায়ক, তিনি মুজিব হত্যার কৌশলগত নকশা তৈরি করেছিলেন। মেজর খন্দকার আব্দুর রশিদ, অধিনায়ক দ্বিতীয় ফিল্ড আর্টিলারি, তিনি মেজর ফারুকের ভাইরা ভাই এবং মুজিব হত্যার সাথী বন্ধু। এই হচ্ছে খন্দকার মুস্তাক। 1974 সালে ঢাকায় শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী, না সরি এটা জুলফিকার আলী, সরি অনেকটা মিল আছে। এককালে আপসহীন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অখণ্ড পাকিস্তানের খণ্ডিত হবার পর শেখ মুজিব হলেন বাংলাদেশের জাতির জনক আর ভুট্টো হলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মুস্তাক, এই যে মুস্তাক, কি মিল! স্বাধীনতা সংগ্রামের শেষে শেখ মুজিব দেশে ফিরে এলে খন্দকার মুস্তাক আহমেদ তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। তিনি গুপ্ত হত্যার ইন্ধন জুগিয়েছিলেন এবং 1975 সালে 83 দিনের জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট হতে সক্ষম হয়েছিলেন। অসাধারণ অনুগামী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল তোয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরালগণ, এম খান, এক স্বল্পস্থায়ী অভ্যুত্থানের নায়ক জেনারেল খালেদ মোশাররফ পদ ভূষণ ব্যাজ পরিয়ে পরিয়ে দিচ্ছেন। তার একদিন পর সিপাহী বিদ্রোহে খালেদ নিহত হলে ওই দুই প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের আনুগত্য স্বীকার করেন। আন্দা হাফিজ একটা মানে রহস্যজনক একটা চরিত্র, একজন পীর ছিলেন বা একজন দরবেশ ছিলেন। আন্দা হাফিজ চট্টগ্রামের এক দরবেশ। তিনি শেখ মুজিবকে হত্যা করার জন্য মেজর ফারুকের হাতে একটি কবজ তুলে দেন। অর্থাৎ তিনি যদি বলতেন যে হত্যা করা যাবে না, তাহলে হত্যা হতো না, এবং তিনি যদি বলতেন, তিনি যেটা যেটা সিদ্ধান্ত দিতেন সেটাই হতো আর কি। তার প্রতি অগাধ আনুগত্য ছিল আর কি মেজর রশিদের, মেজর ফারুকের, সরি, মেজর ফারুকের। এই যে গ্যাজেট, ইন্ডেমনিটি গ্যাজেট, যেটা শেখ মুজিব হত্যাকারীদের মাফ করে দেওয়া হয় এই গ্যাজেটের মাধ্যমে। পড়াই যায় না। তারপরে আবার পড়া শুরু হলো। পরাভূত করতে গিয়ে ধরা পড়ে। কি পরাভূত করতে গিয়ে ধরা পড়ে? সেপ্টেম্বর শেষে দিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আর কর্নেল শাহাদ জামিলের ইঙ্গিতে পদাতিক বাহিনীর অফিসার বঙ্গভবনে পাহারারত ল্যান্সারদের পরাভূত করতে গিয়ে ধরা পড়েন।
ব্যাপারটি প্রমাণ সহ জেনারেল জিয়ার নিকট পেশ করা হয়। তিনি বিষয়টি দেখবেন বলে দিলেও কথা দিলেও শেষ পর্যন্ত তিনি কিছুই করলেন না। রশিদ বলে যে এ ধরনের প্রতিজ্ঞা বিস্তৃত হওয়ার বহু অভিজ্ঞতা তার রয়েছে। রশিদ বলে, জেনারেল জি আমাকে বলতেন, রশিদ ঘাবড়িও না, যদি কিছু ঘটে তবে তা আমার মৃতদেহের উপর দিয়ে ঘটবে। আমার বিশ্বাস, হয় তিনি একজন কাপুরুষ অথবা অত্যন্ত চালাক লোক। তিনি ধারণা করে থাকতে পারেন যে আমরা একে অন্যকে খতম করব, আর সেই সুবিধাটা তিনি ভোগ করবেন। খন্দকার মোস্তাক 12ই ডিসেম্বর 1975 আমার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে 2রা নভেম্বরের মধ্যেই দেশের আপামর জনসাধারণ বুঝতে পারছিল যে দেশে কিছু একটা ঘটতে যাচ্ছে। জিয়া জিয়াকে তিনি একটা ইঙ্গিত দিলেও জিয়া তা প্রতিপালনে ব্যর্থতার পরিচয় দেন বলে তিনি অভিযোগ করেন। মোস্তাকের ভাষায় জিয়া একজন ছোটখাটো মেজরের চেয়ে বেশি কিছু ছিল না। সে ছিল অনভিজ্ঞ, নির্বোধ অথচ উচ্চাভিলাষী। সে ক্যান্টনমেন্টকেই রক্ষা করতে পারলো না, সে দেশকে কিভাবে করতো। অথচ সে বড়ই উচ্চাভিলাষী। অক্টোবরের শেষের দিকে মোস্তাক উসমানী এবং জেনারেল খলিল আর ফারুক রশিদ মোটেও উপর ধরে নিয়েছিল যে দেশের একটা অভ্যুত্থান আসন্ন হয়ে উঠেছে। জেনারেল খলিল বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে জানায় যে জেনারেল জিয়া আর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এর কাছ থেকে অভ্যুত্থানের ইঙ্গিত ভেসে আসছে। প্রথমে দুই মেজর তাদের দুজনকে, জিয়া মোশাররফকে আটক করতে চেয়েছিল। তারপর তারা একটি ব্রিগেড গঠন করে ওই ধরনের সবাইকে আটক করার প্রস্তাব দেয়, কিন্তু সম্ভব নয় বলে সেটা বাদ দেওয়া হয়। এ কথা জেনারেল খলিল বলেছিলেন। যে কারণেই হোক, জেনারেল উসমানী জেনারেল জিয়াকে বিশ্বাস করতেন না। সে জন্যই তিনি জেনারেল খলিলকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট মুশতাকের সঙ্গে আলাপে বসেন এবং জেনারেল জিয়াকে চাকরিচ্যুতির প্রস্তাব করেন। রশিদ দৃঢ়ভাবে প্রতিবাদ করেন। সে বলে যে জেনারেল জিয়া নয়, সরকারের প্রকৃত হুমকি হচ্ছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আর কর্নেল শাফাত জামিল। রশিদ একটু বুদ্ধি করে মুস্তাকের কানে একটা কথা উঠিয়ে দিল, জিয়াকে সরানোর পেছনে উসমানীর কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রেসিডেন্ট কথাটা খপ করে রুখে নিল এবং অবস্থা বুঝেই উসমানীকে বললেন, ঠিক আছে, আপনি যদি জিয়াকে সরাতে চান তাহলে বলুন তার জায়গায় কাকে দেওয়া যায়, আমাকে কিছু নাম দিন। ওসমানী পরের দিন নাম জানাবেন বলে দিলেন। তারপর দুজন জেনারেল তাদের সাথে বিদায় জানিয়ে বাসায় ফেরত গেলেন। তারপর রশিদ আর মুস্তাক আধা ঘন্টা ধরে আলোচনায় মর্মার্থ উপলব্ধি করতে চেষ্টা করেন। শেষে তারা ধরে নেন জেনারেল উসমানী খালেদ মোশাররফের দলের সঙ্গে হাত মিলেছেন। রশিদ বলল, আমরা সিদ্ধান্ত নিলাম, দেখি উসমানী খালেদ মোশাররফের নাম সুপারিশ করে কিনা। যদি তিনি তাই করেন তাহলে ধরে নেব তিনি একটা অঘটন ঘটাতে চাইছেন। রশিদ নিচতলা শোয়ার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল। এমন সময় এক পাহাড়েরত পুলিশ অফিসার ত্রস্ত ব্যস্ত হয়ে ছুটে আসে এবং শ্বাসরুদ্ধকর ভাবে বলতে থাকে, স্যার, পাহাড়েরত পদাতিক বাহিনীর লোকেরা সব পালিয়ে গেছে, তারা আমাদেরকেও চলে যেতে বলেছে। সাংঘাতিক যুদ্ধের সম্ভাবনা, আমাদেরকেও অবশ্যই পালানো উচিত, তারা বলেছে। রশিদের ভীতি বাস্তবে রূপায়িত হলো, পাল্টা অভ্যুত্থান শুরু হয়ে গেছে। সেই পাল্টা অভ্যুত্থান সম্পর্কে আমরা নবম অধ্যায়ে নবম পর্বে আলোচনা করব। পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যা, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এর পরবর্তী সব যত সময় যাচ্ছে তত যেন আকর্ষণীয় হয়ে উঠছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।